আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে জনগণ, আশা পরিকল্পনা উপদেষ্টার। ব্যালেন্স শিটে থাকলেও ব্যাংকে নেই টাকা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ বিএনপির। সব শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগ স্মরণ রাখার নির্দেশ তারেক রহমানের। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নির্ভর করছে রাজনীতির মাঠ অথবা আইনি লড়াইয়ে, বললেন সিএসি। নিবন্ধিত সব দলের অংশগ্রহণ চাইলেন জাপা চেয়ারম্যান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অসত্য, বলছেন নীলফামারী পঞ্চগড়ের সনাতনীরা। প্রতিবেশীর ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা সাবেক সেনা কর্মকর্তাদের। চট্টগ্রামের স্বজনের কান্নায় ভারী, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। 105 জনের পরিবার পেল সহায়তা। গণ অভ্যুত্থানের স্মরণে রাজধানীতে শিবিরের প্রদর্শনী। টেন্ডার ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতের আর কোনো ব্যবসা হবে না, স্পষ্ট করলেন উপদেষ্টা। জানালেন তেল আমদানিতে সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। রাজধানীতে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারার ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা। হামলাকারীদের চিহ্নিত করে আটক করা হবে, জানালো পুলিশ। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আগামী বছরে নির্বাচিত রাজনৈতিক সরকার দেখবেন, এমন আশা ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে এটাও বলেছেন, এটি একান্তই তার ব্যক্তিগত মত। সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে ডক্টর মাহমুদ এই মন্তব্য করেছেন। অর্থনৈতিক খাত নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছেন। বলেছেন, বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও দেশে কোনো সম্পদ নেই। কবে হবে সংসদ নির্বাচন, এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই জনমনে। বিএনপি বরাবরই বলে আসছে, যৌক্তিক সময়ে ভোট চাই তারা। বারবার নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে দলটি। যুক্তি হিসেবে জানাচ্ছে, দেশে যেসব সংকট দেখা দিচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্যই দরকার নির্বাচিত সরকার। জামাত আগে সময় দেওয়ার কথা বলে আসলেও শুক্রবার বলেছে, সংস্কারের নামে যেন কালক্ষেপণ করা না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জনগণই তাদের বিদায়ের দিনক্ষণ ঠিক করুক। তার আগে বিভিন্ন খাতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের বিষয় রয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছ থেকে। এসবের মাঝেই নিজের অবস্থান তুলে ধরলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমরা কবে একদম ধনী দেশকে পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সেরকম কিছু তো সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। অনুষ্ঠানটি ছিল রাজধানীর একটি হোটেলে। বিআইডিএস এর বার্ষিক সম্মেলন। উপদেষ্টা জানান, বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অন্তর্বর্তী সরকার। দেশের বাইরে পাচার হয়েছে অনেক টাকা। অগ্রাধিকার নিয়ে উভয় সংকটে পড়েছে এ সরকার। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো
রিসোর্স নাই, এদের ওয়েজ দিতে হবে। হোয়ার উইল দ্যাট মানি কাম ফ্রম? ডক্টর মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় প্রকল্প নিয়েছিল শুধু খ্যাতি অর্জনের জন্য। উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। অবকাঠামো খাতে অনেক বড় বড় প্রকল্প আছে, এর মধ্যে 2-3টা খুব ভালো, তার মধ্যে পদ্মা সেতু একটা। এর বাইরে অনেক প্রেস্টিজ প্রকল্প আছে, এগুলোর ব্যয় উঠানো নিয়েই আমরা উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, উন্নতির জন্য কারিগরি উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ দরকার। হেলথে আমাদের রিসোর্স বেশি দেওয়া উচিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে চায় ভারত, এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেছেন, কোনো হুমকি দিয়ে বা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না। দ্রুতই ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেছেন, মানুষ নির্বাচনমুখী হলেই নস্যাৎ হবে সব ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ। রিজভী বলেন, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সে দেশের একটি গোষ্ঠী কুমিরের কান্না করছে, অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে। যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে। যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচনের উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপি সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী, আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনও বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্ষমতা এলে তা নিশ্চিত করবে বিএনপি। ফরিদপুরের বিভাগীয় কর্মশালায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হলে এর ফলাফল মেনে নেবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন ফরিদপুরের সদরে। সকাল থেকেই উপজেলা পরিষদের হলরুমে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন। কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত সরকারের আমলে দেশে জবাবদিহিতা ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আনা হবে জবাবদিহিতার আওতায়। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। তারেক রহমান আরো বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতিকে দূর করতে সচেষ্ট হবে বিএনপি। সুশাসন নিশ্চিত হলেই দেশের রোগীদের আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই। আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। বিএনপির 31 দফা অর্জনে জনসমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ দরকার। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব।
গণ অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা স্মরণে রাখার কথা নেতাকর্মীদের মনে করিয়ে দেন তারেক রহমান। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকার ফয়সালা হবে রাজনীতির মাঠে অথবা আইনি লড়াইয়ে, তবে সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। সহকর্মী লাভলি বিথির সাথে আলাপে এসব কথা বলেছেন সিএসি নাসির উদ্দিন। তিনি আরও বলেছেন, কারো চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা দেয়া হবে না। বিনা ভোটে বা ডামি নির্বাচনের কারণে কয়েক দফায় বঞ্চিত হন সাধারণ ভোটাররা। এবার যে কোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিবে না কমিশন। গত 3টি নির্বাচনে ফল ঘোষণার আগেই জয়ী হয়ে যায় আওয়ামী লীগ। সবশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি। নিবন্ধিত এই দলটিকে বাদ দেয়া না দেওয়ার বিষয়ে কি ভাবছে ইসি, অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা? আওয়ামী লীগকে আনা বা না আনার ব্যাপারে একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কি আনবো না, এটা নয়। এটা কারণ বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক, কোথায় গিয়ে ফয়সালা হয় একটু দেখি। আর যদি কেউ কোর্ট টোর্টে গেছে শুনতেছি যে কোর্টে যেটা রায় যদি আসে সেটাও তো অপেক্ষা করতে হবে আমাদের। আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের। এখন তারা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে সক্রিয়। শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের কথা, তবে কোনো দলকেই বিশেষ চোখে দেখা হবে না। কারোর জন্য স্পেশাল বেনিফিট নয়। আমরাও একদম যেই আসুক, যেই রাজনৈতিক দল করুক, আমি তো মনে করি ওইটাই স্পেশাল ফেভার। আমি যদি ফেয়ার ইলেকশন দিতে পারি, জনগণ যদি যাদেরকে সাপোর্ট করে, জনগণ যদি তাকে যদি ভোট দিতে পারে, এটাই তো স্পেশাল ফেভার। আগে তো ওই ফেভারটাই পায় না মানুষ। নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখছে। মানসিকভাবে প্রস্তুত আছেন তারা, জানান প্রধান নির্বাচন কমিশনার। শেষ বয়সে এসে অন্তত একটা ভালো কাজ করে যেতে পারি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয়। 4 ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ছিল প্রধান উপদেষ্টার বৈঠক। সেখানে বিএনপি জামায়াত থাকলেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন দলীয় চেয়ারম্যান। বলেন, এমন অনৈক্য দেশে ছড়াচ্ছে সংঘাতময় পরিবেশ। দেশে 50% জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। সুতরাং দল দুটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক তৈরি করবে অবিশ্বাস। ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনফিউশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করি। দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চিসবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত হবে না, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন, তো আপনি কেন তাকে আসতে দেবেন না? সংগঠন কি সব, এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। তিনি আরো বলেন, ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সক্ষম বাংলাদেশ। লোক দেখানো কার্যক্রমের কিছু নেই। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ও জাপার পক্ষে 50% জনগণ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক আলোচনা সভায় তিনি বলেছেন, যাদের জন্ম ভারতে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদকে লালন করেছে, তাদের উঁচু গলায় কথা বলার কোনো সুযোগ নেই। আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? এই 17 বছরের এই নির্মম শাসককে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা
জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তাদের উপর ভর করেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার লাকসামে তিনি বলেছেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের এবং গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগের পক্ষে যে বয়ান জাতীয় পার্টি দিচ্ছে তা ফ্যাসিবাদের সমর্থন। দেশে হিন্দু মুসলমান কারো মধ্যে বিদ্বেষ নিয়ে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমগুলোর বিদ্বেষ ছড়ানোরও নিন্দা জানান হাসনাত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দূষর। উপরে ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহিরূপে বেড়ে উঠেছে। সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা মেইনস্ট্রিমে চলে আসবে, তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে। নীলফামারী পঞ্চগড়ে মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের যেই প্রতিবেদন তা অসত্য। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন এবং দেখা গেছে সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষরাও জানিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বসবাস করছেন তারা। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলায় নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। একই অবস্থা পঞ্চগড়েও। এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যমুনা টেলিভিশন ডোমার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল স্বাভাবিক চিত্র, স্বাভাবিক জীবনযাত্রা সনাতন সম্প্রদায়ের মানুষের। এমনকি কোথাও কোনো হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চিহ্নও নেই। সাম্প্রতিককালে আমাদের এখানে কোনো মন্দির ভাঙা বা কোনো মানুষের দোলাদলি এরকম কোনো হয়নি। আমরা খুবই সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি থেকে শুরু করে চলাফেরা আমরা খুব সুন্দরভাবেই করতেছি। এগুলো যারা করতেছে এগুলো একমাত্র আমি বলবো যে এরা মিডিয়া দ্বারাই হচ্ছে। কোনো পত্রিকা বা ফেসবুককে করার জন্য বা আপনার এমবি বিক্রি করার জন্য এগুলা করতেছে। কথা হলো বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতির সাথে। জানালেন, ভারতীয় গণমাধ্যমের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই বসবাস করছেন সব ধর্মের মানুষ। ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে তাতে আমরা আতঙ্কিত হচ্ছি বটে, তবে আমার এলাকায় খোঁজ নিয়ে যখন দেখছি এরকম কিছু নেই, তখন মনে মনে ভাবছি যে বোধহয় অতিরঞ্জন হচ্ছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন, এলাকায় বিশৃঙ্খলার কোনো খবর তারা পাননি, এমনকি জানেনও না কেউ। যেভাবে বলা হচ্ছে সেভাবে আমাদের এলাকায় কোনো কিছুই ঘটেনি। আমরা হিন্দু মুসলমান বিশেষ করে উপজেলাতে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি, সাংবাদিকরা পেশার কারণে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি। হিন্দু মুসলমান যে আমরা আছি ইতিপূর্বে যেভাবে চলেছি বর্তমানে সেই চলাফেরা করে আসতেছি। ডোমার থানা পুলিশও বলছে একই কথা। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপর কোনো আঘাত আসেনি। কোনো মন্দির ভাঙচুর কিংবা অমুসলিম পরিবারের উপর হামলার সংবাদ এখন পর্যন্ত পৌঁছায়নি, আমি পাইনি। তো এই বিষয়ে অবশ্যই যদি আমরা কোনো সংবাদ পাই, আমরা কঠিন থেকে কঠিনতর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে হিন্দু বাড়িতে হামলা ও একাধিক মন্দির ভাঙচুরের ঘটনার তথ্য অসত্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ও প্রভাবশালী দেশগুলোর পার্লামেন্টে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি পোস্টে আরও বলেছেন, নেত্র নিউজের প্রতিবেদনে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যে 9 জন হিন্দুর মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলোর সাথে রাজনৈতিক, ব্যক্তিগত বা অন্যান্য কারণ যুক্ত ছিল, আর এগুলো সাম্প্রদায়িক সহিংসতা নয়। শফিকুল আলম বলেন, ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো পরিকল্পিতভাবেই সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো বাড়িয়ে দেখিয়েছে, আর শীর্ষস্থানীয় সেকুলার উদারপন্থী সংবাদপত্রগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত সহিংসতার ঘটনাগুলো নিয়ে নিজস্ব তদন্ত করার আহ্বান জানান শফিকুল আলম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও একই আহ্বান জানিয়েছেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর প্রতিবেশী রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে কোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণাও দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা। বলেছেন, নতজানু নয়, পররাষ্ট্রনীতি হতে হবে সমতার ভিত্তিতে। আর ভারতের অপতৎপরতায় এদেশের সশস্ত্র বাহিনী সীমান্তেই রুখে দিতে সক্ষম বলেও জানিয়েছেন তারা।
5 আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐক্য বিনষ্টে ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করছে। পতাকা অবমাননা ছাড়াও হামলা চালানো হয়েছে আগরতলায় বাংলাদেশ মিশনে। ভারতীয় এসব আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। ভারতের ভূমিকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য করেন তারা। বলেন, সবাইকে সাথে নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তারা। কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে। আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা বৃত্তি ছাড়া আর বিশেষ কিছু করে না। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। পরে বিক্ষোভ মিছিল করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। বলেন, জাতি ধর্মমতের ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশের স্বার্থে কাউকে এক চুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন সাবেক সামরিক কর্মকর্তা ও সদস্যরা। ষড়যন্ত্র চলছে, আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। সে যদি আমাদের সাথে অন্যায় আচরণগুলি না করতো হাসিনার মাধ্যমে, তাহলে আমরা এত সুন্দরভাবে এক হতে পারতাম না। অনেক দিয়েছি বাংলাদেশের জনগণ উদারভাবে, কিন্তু ওদের যে আধিপত্য মনোভাব, সেটা থেকে তারা বের হয়ে আসছে না। আমরা আশা করি আমাদের শান্তিপ্রিয় বসবাসের ক্ষেত্রে আমাদের অন্তরায় কেউ হবে না, কেউ হতে পারে না। আমরা সেটা সম্মিলিতভাবে অবশ্যই প্রতিহত করব ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলটি তেজগাঁও বিমান বাহিনীর কার্যালয় প্রদক্ষিণ করে রাওয়া ক্লাবে ফিরে এসে শেষ হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের 105 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, পতিত স্বৈরাচার এখনও ষড়যন্ত্রে লিপ্ত, আর তাদের প্রতিহতে ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন পুলিশের ভূমিকা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে 18 জুলাই ঢাকার সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন মিজি। ভাইয়ের জন্য বোনের এমন বুক ফাটা কান্না হৃদয় ছুঁয়ে যায় সবার। স্বজনহারা এমন আরও অনেকের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। অসহায় আছি, যে দুয়ারে যাই ওই দুয়ারে লাতুসটা খাই, যে দুয়ারে যাই ওই দুয়ারে লাতুসটা খাই। আমার ভাই আমাদের একটা বট গাছের মতো ছায়া ছিল। দীর্ঘ 4 মাস ধরে শূন্য হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে দিয়ে কোনো কিছু করায়নি। লক্ষ্মীপুর থেকে আসা এই পরিবারের অবস্থা আরও করুণ। 2 মাস বয়সী ফুটফুটে শিশু সালমান জানেই না তার বাবা নেই। তার জন্মের আগেই 5 আগস্ট গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাজহারুল ইসলাম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় পুরো পরিবার। এখন আমি কি করবো এটা আমি জানি না, যে কার এখন আল্লাহ যা করে তাই। ওনাকে হারিয়ে আমরা খুব শোকে জীবন যাপন করতেছি। পরিবারের সচ্ছলতা ফেরাতে ছেলে আব্দুল কাইয়ুমকে ঢাকায় পাঠিয়েছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা আলাউদ্দিন। 18 জুলাই বুলেট বিদ্ধ হয়ে প্রাণ যায় তার। একটা ছেলের মারতে কত বুলেট লাগে, অন্তত 5টা বুলেট তার সারা শরীরে আছে, রাবার বুলেট অসংখ্য। আরে ঠাস করি গুড়ি হয়ে গেছি, আমি 1 ঘন্টা অজ্ঞান ছিলাম, আমি দেখি না। শনিবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে বন্দরনগরীর পিটিআই মিলনায়তনে জড়ো হন ছাত্র আন্দোলনের শহীদ হওয়া 105 জনের পরিবার। প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দালাল, কোন তোষামতকারী, কোন দলান্ধর আর জায়গা হবে না। তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে। মুগ্ধ ছিল আমাদের সবার মাঝখানে ব্রিজ, যে পুরো পরিবারকে একসাথে করতো।
মুগ্ধ না থাকাতে আমাদের বাসা এখন মনে হয় যে বাসা নাই, আগের মতন বাসাটা নাই। আন্দোলনের আগে পরে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে, আবার দালালি করছে, আবার দাসত্ব করছে, আবার একটি দলের হয়ে কাজ করছে। বুকের মধ্যে যদি এইটুকু পাটা না থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতি ভুলে গিয়ে কেউ কেউ প্রতি বিপ্লবের স্বপ্নে বিভোর, আবার কেউ নিজেদের কৃতিত্ব জাহির নিয়েই ব্যস্ত, এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। আন্দোলনের স্মৃতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে শাহবাগের জাতীয় জাদুঘরে ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্র সংগঠনটি। উদ্বোধনী পর্বে ছাত্র শিবির নেতারা বলেছেন, দ্রুত গণহত্যায় অভিযুক্তদের বিচার হলেই শহীদের আত্মা শান্তি পাবে। জাতীয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে চোখের সামনে ভেসে উঠবে পুরো জুলাই আগস্টের বিপ্লবের চিত্র। আন্দোলনের শুরু থেকে শেষের ছবি, বিপ্লব গণ অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তের প্রতিটি ফ্রেম মনে করিয়ে দিচ্ছে অবর্ণনীয় দিনগুলোর কথা। প্রদর্শনীতে আছে সেই সময়ের সমালোচিত নেতাদের বক্তব্য সংবলিত কার্টুন, রয়েছে শহীদদের নামের তালিকা। আকর্ষণীয় পর্ব থাকছে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী কক্ষে। ফ্রেমে বন্দি ৩৬ জুলাই নামে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। উদ্বোধনী পর্বের আলোচনায়ও ছিল আন্দোলনের স্মৃতিচারণ। কথা বলেন আহত ছাত্র, মিথ্যা মামলায় আটক হওয়া শিক্ষার্থী এবং একজন শহীদের বাবা। আমরা দেখতে পাচ্ছি এত রক্তজোড়া সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না, বৈষম্য থামছে না। ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে। আমার সামনে আমার আগেই প্রায় 10 জন 8 জন আহত হওয়ার পরে আমরা সহ ওনাদেরকে হসপিটালে নিয়ে যাই। তখন আবার আসি, যখন আন্দোলনের শরীক হই, যখন আমার পেটে গুলি লাগে তখন আমি ওখানেই বসে পড়ি। আমার ছেলে মাস্টার্সের স্টুডেন্ট, তখন বললো এইভাবে আব্বু চুপ করে বসে থাকা যায় না। সে ওই মনে হয় বৃহস্পতিবার রাত্রেই প্রতিজ্ঞা করেছিল সকালবেলা সে আন্দোলনের শরীক হবে। ছাত্র শিবির নেতারা বলেন, অভ্যুত্থানের সব অর্জন নষ্ট করতে সচেষ্ট দেশি বিদেশি বিভিন্ন পক্ষ। গণহত্যাকারীদের বিচার না হয় ষড়যন্ত্র দিনকে দিন বাড়ছে বলে মন্তব্য শিবির সভাপতির। কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রদর্শনীটি চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। বেলা 11টা থেকে খোলা থাকবে সন্ধ্যা 7টা। ইসলামী ছাত্র শিবিরে মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেছেন, এতদিন এ খাতে প্রতিযোগিতা ছিল না, পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে, তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ অব্যাহত রাখতে হবে, নতুবা 2030 সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, সব সময় গ্যাসের ঘাটতি থাকছে, এর সমাধান নিজস্ব উৎপাদন। তাই অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী গ্যাসের উৎস খোঁজার পরামর্শ দেন তারা। আই ক্যান গ্যারান্টি মাই লাস্ট ডলার আর লাস্ট টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম, উই কুড বি এ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি। অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। আগামী কয়েক বছরে কিছু প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে, তাই যে প্ল্যান্টগুলো এখন নির্মাণাধীন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিয়া থেকে যে আমরা ইম্পোর্ট করছি এক্সচেঞ্জ থেকে, এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। ইট হ্যাজ বিন ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইস ইলেকট্রিসিটি। আদানিটা ইট ইজ আনইউজুয়াল, পলিটিক্যাল ইন্টারভেনশন ছাড়া এই কন্ট্রাক্ট হতোই না, এবং এটা গভর্নমেন্ট টু বিজনেস একটা ডিল অ্যাক্রস দ্য বর্ডার, উইচ ইজ ভেরি আনইউজুয়াল, বাট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। উই মাস্ট রিনেগোশিয়েট উইথ দেম।
জ্বালানি উপদেষ্টা জানান, এবার তেল আমদানি উন্মুক্ত করায় টেন্ডারে 12 জন অংশ নেন। এতে সরকারের সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। পাশাপাশি এলএনজি আমদানি উন্মুক্ত করায় বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না, এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। এই যে একটা 6 মাস একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। বিশেষজ্ঞরা বলেন, সবকিছু স্থিতিশীল থাকলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ 12 টাকা থাকতে পারে। গ্যাস সংযোগ বন্ধ করে চুরি থামানো যাবে না, তাই ব্যবহার অনুযায়ী বিলের জন্য মিটার পদ্ধতি অনুসরণের পরামর্শ তাদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চলন্ত ট্রেনে আবারও পাথর হামলার ঘটনা ঘটেছে, এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে খিলগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে পাথর ছুঁড়ে মারে বিক্ষুব্ধ মানুষ। আর এভাবে রাজধানীর ভেতরে ট্রেনে হামলার ঘটনায় যাত্রীরা বেশ শঙ্কিত। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে আটক করা হবে। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের রক্তাক্ত করেছে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে। এর রেশ কাটতে না কাটতেই আবারও খোদ রাজধানীতে চলন্ত ট্রেনে হামলার ঘটনা ঘটে। এবার খিলগাঁও রেল ক্রসিংয়ে এমন ঘটনা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা এই হামলা চালায়। হামলার সময় দায়িত্বে থাকা গেটম্যান জানালেন, অনেক অনুরোধ করেও পাথর মারা থামানো যায়নি। যাকে যাকে পোলা বানাইছে এখানে জ্বর হয়েছে। ইন্ডিমেন্ট টাইমে আমার যমুনাও আসছে, আমিও গেট ফালাইছি, আর আমরা কিছু করতে পারি নাই। ওরা আইসা যমুনাকে থামানোর জন্য চেষ্টা করছে, কিন্তু যমুনা আস্তে আস্তে থামায় নাই। না থামানোর জন্য ওরা ইচ্ছে মতে ইট পাটকেল ছুটছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে ওরা ওরা চাচ্ছে ট্রেনের কিছু একটা করবে। তো আমরা বললাম, ভাই ট্রেনে কিছু এই মধ্যে ট্রেনে কিছু করেন না, কারণ ট্রেন তো আপনাদের কোনো কিছু করে নাই বা যাত্রী অনেক আছে। হামলার ঘটনায় ট্রেন ভ্রমণ নিয়ে শঙ্কার কথা জানান যাত্রীরা। জড়িতদের কঠোর শাস্তির দাবিও করেন তারা। বাচ্চা কাচ্চার উপর যদি পড়ে, এটা তো বিরাট একটা রিস্কের বিষয়। তা আমরা চাইবো এটা বন্ধ হোক। আমরা চাই এরকম একটা ব্যবস্থা ফিরে আসুক, যেন কেউ ইচ্ছা করলেই ডিল চড়তে না পারে। শাহজাহানপুর থানার ওসি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভের সময় তারা ট্রেনে হামলা চালায়। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভিকটিম মারা যাওয়ার পরে কালকে ভিকটিমের লাশ নিয়ে খিলগাঁও থানাতে বিক্ষোভ করছিল। বিক্ষোভ শেষে ওরা যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। ট্রেনের যাত্রীদের আপনার ঢিল মারছে। যারা এরকম ঢিল মারছে, আমরা ছবি টবি দেখে আমি এলাকার লোকজনের সাথে কথা বলছিলাম। এদেরকে খুঁজতেছি, যদি কারা এরা ঢিল মারছে এদেরকে আইডেন্টিফাই করা গেলে আমরা ধরে নিয়েছি। যাত্রীরা বলেন, দূরপাল্লার চলন্ত ট্রেনে আগেও বহু হামলার নজির রয়েছে। প্রাণও হারিয়েছেন যাত্রী, কিন্তু দৃশ্যমান শাস্তি না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত আনোয়ার হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেলে জানাজা শেষে তেঁতুলিয়ার আমজুয়ানি এলাকায় তাকে দাফন করা হয়। এর আগে পঞ্চগড় সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া সীমান্তে আনোয়ারকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার মরদেহ নিয়ে যায় ওপারে। পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।